শেষ করছিলাম সেটা এই যে আমি একটা জিনিস অ্যাড করে দিয়েছি এখানে, টপ 10 ডেন্সলি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ 10টা দেশ। মাকাও, মোনাকো, ঠিক আছে, বাংলাদেশ 9 নম্বরে আছে। তো এই লিস্টটা দিয়ে দিয়েছি, এর আগের দিন বলেছিলাম এটা অ্যাড করে দেবো, তো এটা অ্যাড করে দিয়েছি। তারপরে যে টপিকটা ছিল সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্স, অর্থাৎ বিশ্বের জনসম্পদের বৈশিষ্ট্য এরকম। তো এখান থেকে সেরকম কোনো কোশ্চিন তো দেখছি না আমি। এখানে খালি একটাই জিমারম্যান মানবকে বা মানুষকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে পশু স্তরের মানুষ আর একটা হচ্ছে মানবিক স্তরের মানুষ। পশু স্তরের মানুষ বলতে তাদেরকে বুঝিয়েছে যারা শিক্ষা জ্ঞান বিজ্ঞান বর্জিত, অর্থাৎ যারা শিক্ষা জ্ঞান বিজ্ঞান তার যাদের মধ্যে নেই, তাদেরকে বলেছে যে এরা হচ্ছে পশু স্তরের মানুষ। আর মানবিক স্তরের মানুষ তারা যাদের মধ্যে শিক্ষা আছে, সংস্কৃতি আছে, জ্ঞান আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আর জিমারম্যান এদেরকেই মানব সম্পদ বলেছে, বলছে এই মানুষগুলো মানব সম্পদ নয়, বরং এরা হচ্ছে আসল মানব। এই হলো ব্যাপার। তারপর ইন্ডেক্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ মানব উন্নয়ন পরিমাপ করার জন্য কোন কোন ইন্ডেক্স ব্যবহার করা হয়। তো এখানে মোটামুটি 5টা আছে, একটা এইচডিআই, এইচপিআই। এইচডিআই এর ফুল ফর্ম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এগুলো পরের আরো আছে, ওই জন্য আমি আজকে এগুলো আলোচনা করলাম না। হ্যাঁ, ইকোনমিক জিওগ্রাফিতে সম্ভবত আছে, জাস্ট খালি এখানে দিয়ে দিয়েছি যে ফুল ফর্ম। হিউম্যান পোভার্টি ইন্ডেক্স, পোভার্টি শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতা, অর্থাৎ যার দ্বারা দারিদ্রতা পরিমাপ করা হয়, কোন দেশ বেশি গরিব কোন দেশ কম গরিব এরকম। জিআরডিআই অর্থাৎ জেন্ডার রিলেটেড ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কোনো দেশের নারীরা বেশি উন্নত নাকি পুরুষরা বেশি উন্নত সেটা দেখানোর জন্য এটা পড়ি। আর জিইএম একটা আছে যেটার দ্বারা আমরা নারীর ক্ষমতা পরিমাপ করার চেষ্টা করি, যে কোন দেশের নারীরা বেশি শক্তিশালী কোন দেশের নারীরা কম। এর ফুল ফর্ম হচ্ছে জেন্ডার ইম্পাওয়ারমেন্ট মেজার, জেন্ডার ইম্পাওয়ারমেন্ট মেজার, ঠিক আছে। এখানে লিখিনি, ভুলে গেছি আমি দেখতে, গ্রুপে দেওয়ার সময় অ্যাড করে দেবো না। ইম্পাওয়ারমেন্ট মেজার, এই হলো ব্যাপার। এই কয়েকটা জিনিস মোটামুটি ছিল। আর লাস্টে আর একটা কনসেপ্ট এখান থেকে পড়তে হবে, যেহেতু মানব সম্পদ পড়ছি, তো একটা শব্দ আছে যেটার নাম হচ্ছে ইকোনমিক ম্যান। ইকোনমিক ম্যান বা অর্থনৈতিক মানুষ। অর্থনৈতিক মানুষ অ্যাকচুয়ালি কাদের বলে, এই যারা শিক্ষা জ্ঞান দক্ষতা বিদ্যা বুদ্ধি এইসব রয়েছে যাদের মধ্যে বেশি, তাদেরকে ইকোনমিক ম্যান বলা হয়, বা রিসোর্স পার্সন যাদেরকে আমরা বলি, যেমন অমর্ত্য সেন। তো ইকোনমিক ম্যান শব্দটা প্রথম ব্যবহার করে একজন স্কটিশ সায়েন্টিস্ট যার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ, 1776 সাল। আর তিনি এই টার্মটা একটা বইতে লিখেন, যে বইটার নাম হচ্ছে ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজ অফ ওয়েলথ অফ নেশন। এই বইতে প্রথম ইকোনমিক ম্যান শব্দটা প্রবর্তন করেন। ঠিক আছে, এখান থেকে এটুকুই মোটামুটি পড়লে হবে, আর কোশ্চিন ঘাটতে হবে, কোশ্চিন ঘাটলে আরো যদি কিছু আসে তখন আমি অ্যাড করব। এবার আজকে আমাদের মেইন যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে পপুলেশন জিওগ্রাফির থিওরিগুলো, ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, থিওরিজ অফ পপুলেশন গ্রোথ। তো এখান থেকে কিন্তু অনেক থিওরি আছে, সবগুলো একবার করে কনসেপ্ট রাখতে হবে যাতে যাতে আমাদের মেইন কনসেপ্টগুলো মনে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চিন আসে এই যে ছকটা থেকে, এখানে যেটা দিয়ে দিচ্ছি আমি, এই ছকটা থেকে কোশ্চিন আসে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন মেলথাসের থিওরিটার নাম কি, যেগুলো লাল কালি দিয়ে লেখা আছে সেগুলো হচ্ছে থিওরি, তাদের থিওরি। আর তার পাশে আরেকটা কিছু লেখা আছে কালো কালি দিয়ে কিছু কিছু, এগুলো হচ্ছে তারা কি সম্পর্কে থিওরিটা দিয়েছে। ঠিক আছে, যখন সবগুলো থিওরি পড়া হয়ে যাবে তখন এই পেজটা আরো ইজি লাগবে। তো মেলথাসের থিওরিটার নাম হচ্ছে অ্যান এসে অফ প্রিন্সিপাল অফ পপুলেশন, যেটা 1803 সালে দিয়েছিল। মেলথাস প্রথম ছিলেন যিনি সাইন্টিফিক ভাবে প্রথম জনসংখ্যা যে একটা সমস্যা সেটা কিন্তু জনসাধারণের সামনে তুলে ধরেন। আর তিনি মূলত খাদ্য আর জনসংখ্যার মধ্যে সম্পর্ক দেখাতে গিয়ে তার থিওরিটা দিয়েছিলেন। তারপর আছে নিও ম্যালথাসিজম থিওরি। তো নিও ম্যালথাসিজম মানে হচ্ছে নব্য ম্যালথাস আর কি এরকম। তো নব্য ম্যালথাস কিছুই না, যে ম্যালথাসের যে যারা ফলোয়ার, যারা ম্যালথাসকে ফলো করতো, তারা পরবর্তীকালে ম্যালথাসের থিওরিটার একটু পরিমার্জন করেন, যেটাই কিন্তু নিও ম্যালথাসিজম নামে পরিচিত। তো এটা আমি পড়াবো একটু পরে, তখন বলে দেবো আরো ডিটেলস। তারপর আছে মার্কসিস্ট থিওরি, অর্থাৎ কার্ল মার্কস। কার্ল মার্কসের একটা বই ছিল যেটা খুব ইম্পর্টেন্ট, ক্যাপিটাল, এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ক্যাপিটালিস্ট প্রোডাকশন। ঠিক আছে, অর্থাৎ ধনতান্ত্রিক সমাজের প্রোডাকশন নিয়ে তিনি বই লিখেছেন, যেটা 1881 সালে দেওয়া। তারপর আছে স্যাডলার। স্যাডলারের এই বইটা থেকে কিন্তু কোশ্চেন আসার মানে সম্ভাবনা থাকে। দ্য ল অফ পপুলেশন, ঠিক আছে, দ্য ল অফ মাইগ্রেশন কিন্তু অন্যজনের দেওয়া, এই জন্যই বেশি দেয়। ল অফ মাইগ্রেশন রেভেনস্টাইনের দেওয়া, যখন মাইগ্রেশনের থিওরিগুলো পড়বো তখন ওটা জানা যাবে। তো ল অফ পপুলেশন থিওরিটা স্যাডলারের লেখা, যিনি মূলত এটা বলেছেন যে মেলথাসের সমালোচনা স্বরূপ তার ততটা তিনি তুলে ধরেছিলেন এই বইতে। এবং তিনি বলেছিলেন যে জনসংখ্যা যেমন উদ্ভিদ আর প্রাণীদের অটোমেটিক্যালি তাদের জনসংখ্যা বাড়ে,
ঠিক ওরকম মানুষেরও জনসংখ্যা নিজে নিজে বাড়বে, নিজে নিজে কমবে। এখানে এখানে এটার চিন্তার কোনো ব্যাপার নয় এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে রিকার্ডিয়ান থিওরি। রিকার্ডিয়ান একটা বই লিখেছিলেন যেটার নাম হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি। তিনি মূলত মার্কেটিং প্রিন্সিপালের উপর, অর্থাৎ এর থিওরিটা পড়লে মনে হবে যে এটা তো পপুলেশনের থিওরি থেকে এটা তো ইকোনমিক্সের থিওরি বেশি এরকম। অর্থাৎ মার্কেটিং প্রিন্সিপালের উপর ভিত্তি করে তিনি তার থিওরিটা দিয়েছিলেন। পড়লে আরো থিওরিগুলো পড়লে এগুলো আরো মাথায় ঢুকে যাবে। পরীক্ষা আসতেই পারে মার্কেটিং প্রিন্সিপালের উপর থিওরি কে দিয়েছেন, তাহলে আমাদের মনে রাখতে হবে সেটা কিন্তু রিকার্ডো বা রিকার্ডিয়ান থিওরি, ঠিক আছে। তারপর আছে একটা ডাবল ডেস থিওরি, ঠিক আছে। তিনি মূলত এর এর কোনো বই পেলাম না আমি। তো তিনি মূলত পপুলেশন আর ফুড সাপ্লাই এর মধ্যে সম্পর্ক দেখানোর চেষ্টা করেছিলেন, যেমনটা করেছিলেন মেলথাস। তো এর থিওরিটাই আবার পরবর্তীকালে ক্যাস্ট্রো নামক একজন বিজ্ঞানী, কাস্ত্রো আর কি, কাস্ত্রো নামক একজন বিজ্ঞানী কিন্তু বা ভূগোলবিদ পরিমার্জন করেছিলেন, ঠিক আছে। তাহলে পরীক্ষা আসতেই পারে যে কার থিওরিটাকে কাস্ত্রো পরিমার্জন করেন। এই হলো, শোনা যাচ্ছে? স্ক্রিনটা শেয়ার না হলে কেউ বলবে, হ্যাঁ। তারপর আছে স্পেন্সারের একটা থিওরি। স্পেন্সার ভেরি অপটিমাস মিস্ট ছিলেন, অর্থাৎ খুব আশাবাদী ছিলেন। আশাবাদী তাদেরকে বলা হয় যারা সবকিছু ভরসা ঈশ্বরের উপর ছেড়ে দেয় এরকম, ঠিক আছে, যেমনটা স্যাডলার করেছিলেন ওরকম টাইপ। তারপর ক্যাননের থিওরিটা পরীক্ষা আসে যে ক্যাননের লেখা বইটার নাম কি এখান থেকে। তো ক্যাননের লেখা বইটার নাম হচ্ছে ওয়েলথ, এবং ক্যাননের থিওরিটার নাম হচ্ছে অপটিমাম পপুলেশন থিওরি। দুইটা থেকেই কোশ্চেন আসে যে অপটিমাম পপুলেশন থিওরিটা কার দেওয়া, ক্যাননের দেওয়া, আর ওয়েলথ বইটা কার লেখা, এটাও ক্যাননের, ঠিক আছে। তারপর একটা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি আছে, এটাও আমি এর মধ্যে ঢুকাই দিয়েছি। ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি মানে হাই ফার্টিলিটি মর্টালিটি থেকে কিভাবে কোনো দেশ ধীরে ধীরে লো ফার্টিলিটি মর্টালিটিতে পরিণত হয়, সেটাই কিন্তু ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। তারপর আছে পপুলেশন রিসোর্স রিজিয়ান লাস্টে, যেটা হচ্ছে পপুলেশন আর জনসংখ্যার মধ্যে সম্পর্ক দেখা। এই কয়েকটা ছিল লাল কালি দিয়ে যেগুলো ছিল, সেগুলো হচ্ছে থিওরি এদের বই আর কি লেখা, যেগুলো একটু পড়তে হবে। এবার আমরা প্রত্যেকটা থিওরি সম্পর্কে একটু ডিটেলসে পড়ি। তো মেলথাসের থিওরি থেকে আমরা শুরু করি। তো মেলথাস কিন্তু সর্বপ্রথম তার থিওরি দেয় জনসংখ্যা সম্পর্কে, তাই এটা পরীক্ষা আসতে পারে যে জনসংখ্যা সম্পর্কে কে প্রথম সর্বপ্রথম থিওরি দেয়। তো তার নাম হচ্ছে থমাস মেলথাস, ঠিক আছে। তো মেলথাস তার থিওরিটা যখন প্রথম দেয় সেটা হচ্ছে 1798 সালে। তিনি সেই সময় যে জনসংখ্যা যে একটা সমস্যা, তার আগে সবাই তো এরকম ভাবতো যে জনসংখ্যাকে কন্ট্রোল করার কোনো দরকার নেই, ওটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ এরকম। কিন্তু তিনি প্রথম সাহস করে জনসংখ্যা যে একটা সমস্যা বা ফিউচারে আরো সমস্যা তৈরি করবে সেটা সম্পর্কে একটা বইতে তার কনসেপ্টটা পাবলিশ করে। কিন্তু তিনি তখন তার বাবাকে আর সমাজকে খুব ভয় পাচ্ছিলেন, ওই জন্য তিনি তার নামটা প্রকাশ করেননি। পরবর্তীকালে 1803 সালে তার নাম সহ কিন্তু একটা থিওরি পাবলিশ হয়, যেটা নাম হচ্ছে অ্যান এসে অফ অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন ইন 1803, অর্থাৎ 1803-তে তিনি নাম সহ তার থিওরিটা প্রকাশ করেন। এবং যেহেতু প্রথম এখানে নাম সহ প্রকাশ করেন, তো অনেকে এটাকেই বলে যে এটাই প্রথম প্রকাশন তার থিওরি, ঠিক আছে। এটাই প্রথম প্রকাশন, এখান থেকে সেরকম কোশ্চেন আসে না, এটা জাস্ট জানার জন্য। এবার থমাস কে ছিলেন, এখান থেকে থিওরিগুলো থেকে এরকমও কোশ্চেন আসতে পারে যে কে কোথাকার জিওগ্রাফার। তো এটা মনে রাখতে হবে, তিনি একজন ব্রিটিশ জিওগ্রাফার ছিলেন। 1767 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, এবং কিছুদিন পর 1805 সালে উচ্চশিক্ষা লাভের পর তিনি পাদ্রী হয়ে যান, অর্থাৎ ওই যে চার্চের পাদ্রী, গির্জার আর কি, গির্জা মানে খ্রিস্টানের ধর্মগুরু হয়ে যান। তারপরে কিছুদিন পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা কলেজে অর্থশাস্ত্রের শিক্ষক হিসাবে যোগ দেন, এবং মৃত্যু পর্যন্ত 1834 সাল পর্যন্ত তিনি সেখানেই শিক্ষকতা করেন, ঠিক আছে। এবার এখানে পাদ্রিটা কেন বললাম এটা এটা পরে বোঝা যাবে, এই জন্য এটা আমি অ্যাড করেছি। এবার তার থিওরিতে তিনি যে তার থিওরিটা যে ছিল সেটা মূলত তিনটা ভিত্তির উপর গড়ে ওঠা। একটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাম বাসনা স্থির, অর্থাৎ নারী পুরুষের যে একে অপরের প্রতি আকর্ষণ এটা থাকবেই, এবং এর ফলে সন্তান উৎপাদনটাও স্বাভাবিক, এটা হবেই, এটা কেউ আটকাতে পারবে না। তারপরে আর্থিক সমৃদ্ধি ও সন্তান উৎপাদনের মধ্যে সরল ও ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়, অর্থাৎ যে যত আর্থিকভাবে সচ্ছল তার সন্তান উৎপাদন তত বেশি হবে, এরকম একটা ব্যাপার। তারপরে সব থেকে যেটা থেকে কোশ্চিন আছে সেটা হচ্ছে এটা উৎপাদন হ্রাসের নিয়ম, অর্থাৎ তিনি বলেছিলেন যে একটা জমি থেকে আজকে যে হারে আমরা ফসল পাচ্ছি সেই সেম জমি থেকে আগামী দিনে ফসল পাবো না, অর্থাৎ জমির উর্বরা শক্তি হ্রাসের কারণে জমি থেকে পাওয়া ফসলের পরিমাণ কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে, যেটাকে ল অফ ডাইমেনশিং রিটার্ন বলেছে, ঠিক আছে। তাহলে এই টার্মটা থেকে পরীক্ষা আসতে পারে যে ল অফ ডাইমেনশিং রিটার্ন কার থিওরিতে প্রথম দেওয়া হয়েছিল, তাহলে এটা হচ্ছে মেলথাসের থিওরিতে। তো তিনি মূলত এটাই বলতে চেয়েছেন যে মানুষের কাম বাসনায় স্থির, এবং তার ফলে জন্ম হবেই আর জনসংখ্যা বাড়বে, কিন্তু দিনের পর দিন জমিতে যে উর্বরতা উৎপাদন হচ্ছে সেটা কিন্তু কমতে থাকবে।
এবার তার থিওরিটা একটা কনসেপ্ট আমরা এখানে বোঝার চেষ্টা করি, যে তিনি বলেছিলেন যে জনসংখ্যার যে বৃদ্ধিটা ওটা জ্যামিতিক হারে হবে। জ্যামিতিক হার মানে কি? জ্যামিতিক হার মানে এরকম 1 2 3 4 এরকম। আজকে যদি 1 থাকে তাহলে 1 এর ডবল 2 হয়ে গেল, তারপরের বছর, তারপরের বছর 4 জন হয়ে গেল, 4 জনের বদলে 8 জন হয়ে গেল, এরকম ডবল ডবল করে বাড়তে থাকবে। এবং এভাবে বাড়তে বাড়তে 200 বছরে 256, ঠিক আছে, গুণ জনসংখ্যা বেড়ে যাবে কিন্তু। আর তিনি বলেছিলেন যে খাদ্য উৎপাদনটা কিন্তু অ্যারিথমেটিক হারে বাড়ে, অর্থাৎ গাণিতিক হারে। গাণিতিক হার মানে এক এক করে বাড়বে, 1 2 3 এরকম করে অল্প অল্প করে বাড়বে। তো 200 বছরে খাওয়ার মাত্র 9 গুণ হবে, যেখানে জনসংখ্যা 256 গুণ হয়ে গেল, অর্থাৎ জনসংখ্যা প্রচুর বেড়ে গেল। এবার এইরকম যে একটা কন্ডিশন থাকলো, যেখানে খাদ্য উৎপাদন তো এই হারে বাড়ছে না, বরং কমে যাচ্ছে, কিন্তু জনসংখ্যা হু হু করে বাড়ছে। এর ফলে একটা ইমব্যালেন্স বা অসাম্য অবস্থার তৈরি হবে, ঠিক আছে। এবং এই অসাম্য অবস্থা থেকে কিভাবে আমরা রক্ষা পাবো সেটাও কিন্তু মেলথাস বলে দিয়েছে। তো মেলথাস বলেছে যে অসাম্য অবস্থা থেকে আমরা দুইভাবে রক্ষা পেতে পারি। একটা হচ্ছে পজিটিভ চেক, একটা হচ্ছে প্রিভেন্টিভ চেক। এগুলো না এভাবেই মনে রাখা উচিত। পজিটিভকে ধনাত্মক চেক বলা হয়, আর প্রিভেন্টিভটাকে তো প্রিভেন্টিভই বলা হয় মনে হয়, ঠিক আছে, এর বাংলাটা আমি জানা নেই। তো পজিটিভ যেটা আছে, পজিটিভ মানে হচ্ছে অটোমেটিক্যালি যেগুলো ঘটনা হবে, যেমন যেমন হচ্ছে দাঙ্গা, যুদ্ধ, মারামারি, ঠিক আছে, তারপরে হচ্ছে খরা, বন্যা, এরকম প্রাকৃতিক দুর্যোগগুলো, এগুলো হবে। এবং মাঝে মাঝে এগুলো হবে যখন জনসংখ্যা অনেক বেড়ে যাবে দেশের বা পৃথিবীর, তখন হঠাৎ করে এরকম কিছু একটা হবে, এবং কিন্তু জনসংখ্যা ধীরে ধীরে আবার কমে যাবে পূর্বর তুলনায়। অন্যদিকে এটা তো হচ্ছে এটা পজিটিভ চেকটাকে আমরা আশা করতে পারি না যে এভাবে জনসংখ্যা কমুক পৃথিবীর, কেউ চাইবে না। মেলথাসও সেটা বলেছিলেন যে এভাবে জনসংখ্যা কমলে মানুষ অনেক কষ্ট পাবে, ঠিক আছে। তার বদলে আমরা প্রিভেন্টিভ চেক করতে পারি। প্রিভেন্টিভ চেক মানে কি? মানে যাতে এইরকম কন্ডিশনে না আসে তার আগে আমরা চেক করে দেবো। যেমন লেট ম্যারেজ, লেট করে বিয়ে করা, স্টে আনমেরিড অর্থাৎ অবিবাহিত থাকা, ঠিক আছে, আত্মসংযম পালন করা, এরকম ব্যাপারগুলো। তো এভাবে কিন্তু তিনি বলেছেন। এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় হলো তিনি কিন্তু কোনো মডার্ন টেকনিকের কথা বলেননি, যেমন ভ্রূণ হত্যা, তারপরে ধরো ওষুধ নেওয়া, মানে ফিলস এগুলো নেওয়া, ঠিক আছে, এগুলার কথা কিন্তু তিনি বলেননি। কেন বলেননি? কারণ ওই যে বললাম, তিনি ধর্মগুরু ছিলেন, একজন পাদ্রী ছিলেন, ঠিক আছে। একজন ধর্মগুরু হয়ে যদি এরকম কথা বলেন, তাহলে তখনকার দিনে হয়তো খ্রিস্টানরা রেগে যেত। এই কারণে তিনি কিন্তু এই সমস্ত কথা বলেননি। পরবর্তীকালে কিন্তু অনেক জিওগ্রাফার এটাই বলার চেষ্টা করেছে। তাহলে এটা আমাদের মনে রাখা উচিত। এবার এই জিনিসগুলো এখানে আবার দেওয়া আছে যে জনসংখ্যা বাড়ে 1 2 4 6 এরকম ডবল ডবল করে। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, যে 25 বছরে দ্বিগুণ হবে, হয়ে যাবে। এটা কিন্তু মেলথাস বলেছিল। এবং 200 বছরে 256 গুণ হয়ে যাবে জনসংখ্যা। কিন্তু খাদ্য উৎপাদন 1 2 3 4 করে বাড়ছে, কারণ কৃষি উৎপন্ন হ্রাসের নিয়ম রয়েছে, ল অফ ডাইমেনশন রিটার্ন বলে একটা কথা রয়েছে। খাদ্য উৎপাদন কিন্তু সেই হারে বাড়ে না। আর এর ফলে কিন্তু একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হবে, ঠিক আছে। এই ইমব্যালেন্স সিচুয়েশনকে বোঝার জন্য মেলথাস একটা লাইন বলেছিলেন, একটা কথা বলেছিলেন, যেটা কিন্তু পরীক্ষায় লাইন তুলে দিতেই পারে, বলা যায়। সেটা হচ্ছে কি, প্রকৃতির টেবিলে খাবার সীমিত অতিথির জন্য। অর্থাৎ এটা যদি নেচারকে যদি একটা টেবিলের সঙ্গে কল্পনা করি, তো সেই টেবিলে কয়েকজন মানুষের জন্যই রান্না হয়। বিনা বিনা নিমন্ত্রণে যারা আসবে তারা ক্ষুধার্ত হয়ে থাকবে। অর্থাৎ এটাই বলতে চেয়েছেন, যদি এক্সট্রা বেশি জন্ম হয়ে যায়, তাহলে তাদেরকে অনাহারেই থাকতে হবে, না খেয়েই থাকতে হবে। এই হলো ব্যাপার। তো এই লাইনটা খুব ভালো লেগেছে আমার, ওই জন্য দিয়ে দিচ্ছি। এবার পজিটিভ চেক, এই যে বললাম পজিটিভ চেক মানে কি, মহামারী, আকাল, যুদ্ধ, বন্যা, ভূমিকম্প, এই সমস্ত বিষয়গুলো। কিন্তু তিনি বলেছেন যে এভাবে আমরা কখনো মানুষের মৃত্যু আশা করতে পারি না। এবং মেলথাস এটাকে কষ্ট বলেছেন, যার ইংরেজি হচ্ছে এই টার্মটা, ঠিক আছে। তো মেলথাস কাকে কষ্ট বলেছেন এটা মানা উচিত, পজিটিভ চেককে। যে পজিটিভ চেকের কারণে মানুষ যদি মারা যায়, তাহলে মানুষের অনেক কষ্ট হবে। তো তার থেকে তিনি বলেছেন, তার থেকে তোমরা প্রিভেন্টিভ চেক পালন করো, অর্থাৎ আত্মসংযম থাকো, ব্রহ্মচর্য পালন করো, বিবাহ না করা বা দেরিতে বিবাহ করা, ইত্যাদি ইত্যাদি। তো এই যে এখানে লেখা আছে এটা, যে সম্ভবত ধর্মীয় নেতা হওয়ার কারণে গর্ভপাত, শিশু হত্যা ইত্যাদি বিরোধী বা তা অনৈতিক বলে তিনি মনে করতেন, যেগুলাকে তিনি কিন্তু অত প্রায়োরিটি দেন। এবার এভাবে জনসংখ্যা বাড়ছে, এই যে জনসংখ্যা বাড়ছে আর ফুড সাপ্লাই তো এরকম করে বাড়ছে, তো একটা সময় আসবে যখন ফুড সাপ্লাইকে জনসংখ্যাটা ওভারটেক করে যাবে কোনো একটা দেশে। আর এই পয়েন্টটাকেই, যখন এই ফুড সাপ্লাইটাকে ওভারটেক করবে, সেটাকেই তিনি বলেছেন পয়েন্ট অফ ক্রাইসিস। অর্থাৎ সেই পয়েন্ট থেকে কিন্তু ক্রাইসিস শুরু হবে। এই হলো ব্যাপার। তারপরে এই হলো থিওরিটা। তাহলে কি মেইন থিওরি ছিল, যে জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে, কিন্তু খাদ্য বাড়ছে অ্যারিথমেটিক হারে। এর ফলে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হবে, তখন মানুষ অনাহারে না খেয়ে মারা যাবে, সিম্পল কথা। এবং এটা যাতে তৈরি না হয়, তিনি দুই ধরনের চেকের কথা বলেছেন, একটা পজিটিভ, একটা প্রিভেন্টিভ। পজিটিভটাকে তিনি কষ্ট বলেছেন, মানে এর ফলে মানুষ যদি মারা যায় তাহলে অনেক কষ্ট পাবে। কিন্তু প্রিভেন্টিভ করলে আবার অনেক রকম আত্মসংযম ইত্যাদি ইত্যাদি করে করতে হবে। এই হলো ব্যাপার। তো এই তত্ত্বের কিছু সমালোচনা আছে।
সব থেকে ফেমাস যে সমালোচনাটা সেটা হচ্ছে এটা ক্যানন। ক্যানন যিনি অপটিমাম পপুলেশন থিওরি দিয়েছেন, তো ক্যানন বলেছেন যে এ বেবি কামস টু দ্য ওয়ার্ল্ড নট অনলি এ মাউথ অ্যান্ড এ স্টোমাচ, অর্থাৎ একটা শিশু কেবলমাত্র একটা মুখ আর একটা পেট নিয়ে জন্মায় না, বাট অলসো উইথ দ্য পেয়ার অফ হ্যান্ড, সে দুটো হাত নিয়েও জন্মায়। সে তার খাবার কিভাবে জোগাড় করতে হয় সে ঠিক জোগাড় করে নেবে কাজ করে, এটাই বোঝার চেষ্টা করেছেন। অর্থাৎ মানুষ যখন জন্মায় তখন মানুষ কাজ করেই খাওয়ার জন্যই জন্মায়, এরকম একটা ব্যাপার, যে ওরকম অনাহারে মরবে কি মরবে ওরকম হবে না। তারপরে মানুষের কাম বাসনা সর্বদা সমান থাকে না, ঠিক আছে, কাম বাসনা ও সন্তান উৎপাদন সমমান নয়, ঠিক আছে, এগুলো তো সবাই মোটামুটি বুঝতেই পারছো, আর বলছি না আমি ডিটেলস। কৃষিতে নিত্য নতুন প্রযুক্তি আসায় জমির উর্বরা শক্তি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন না যে জমিতে উর্বরা শক্তি ধীরে ধীরে হ্রাস হচ্ছে, কিন্তু তার কাছে হয়তো এগুলো আইডিয়াই ছিল না যে একটা সময় শিল্প বিপ্লব যেমন হচ্ছে তেমনি কৃষি বিপ্লবও হবে, যেমন আমাদের দেশে সবুজ বিপ্লব হয়েছে। তো সবুজ বিপ্লবের ফলে ফসল উৎপাদন তো আগের তুলনায় আরো বেড়ে গেছে, কমলো কোথায়? তো এই কথাগুলোই তার সমালোচনা। সব দেশে জনসংখ্যা 25 বছরে দ্বিগুণ হয় না, অনেক দেশ আছে যেমন জাপান, অস্ট্রেলিয়া, এগুলো তো 25 বছরে দ্বিগুণ হয় না জনসংখ্যা। তো জনসংখ্যা বৃদ্ধি সর্বদা ক্ষতিকারক নয়। তিনি বলেছেন জনসংখ্যা বাড়লেই অনেক সমস্যা হবে, কিন্তু আমরা জানি যে জনসংখ্যা বাড়লে কি সর্বদা ক্ষতিকারক হবে? সর্বদা ক্ষতিকারক নাও হতে পারে। কারণ জনসংখ্যা বৃদ্ধি পেলে কোনো দেশের সৈন্যের পরিমাণ বাড়ে, শ্রমিকের পরিমাণ বাড়ে। যেমন অস্ট্রেলিয়ার মতো দেশে এত সম্পদ রয়েছে, সেই দেশে যদি প্রচুর শ্রমিক থাকতো তাহলে দেশটা আরো উন্নত হতো, কিন্তু তাহলে তো ওই দেশে তো জনসংখ্যা কম থাকাটাই একটা সমস্যা। গর্ভপাত ও জন্ম নিয়ন্ত্রকের অন্যান্য আধুনিক কৃত্রিম পদ্ধতির বিরোধিতা করেছেন। তিনি এগুলার বিরোধিতা করেছিলেন কারণ তিনি একজন ধর্মীয় নেতা ছিলেন। এই হলো তার থিওরি, খুব ইম্পর্টেন্ট থিওরি, এখান থেকে পরীক্ষা আসার কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবার হচ্ছে মেলথাসের জনসংখ্যা থিওরিটা অনেক সময় জনসংখ্যার হতাশা থিওরি নামে পরিচিত, বা জনসংখ্যার হতাশা তত্ত্ব, যত জনসংখ্যা হতাশা হয়ে যাবে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো কার তত্ত্বটি জনসংখ্যার হতাশা তত্ত্ব নামে পরিচিত? তাহলে মেলথাসের তত্ত্ব। এবার চলে আসলাম আমরা নিও মেলথাসিজম, ঠিক আছে। নিও মেলথাসিজম মানে নব্য মেলথাস, এরকম নব্য মেলথাস। নব্য মেলথাসটা কি? মানে আধুনিক মেলথাস এরকম। তো নব্য মেলথাস কোনো একটা থিওরি নয়, এটা একটা মতবাদ, এরকম আমাদের মনে রাখা উচিত। নব্য মেলথাস কিন্তু কোনো থিওরি নয়, এটা একটা মতবাদ। এমনকি এটা কিন্তু মেলথাস নিজেও দেননি, এটা মেলথাসের যারা ভক্ত ছিল তারা অনেক দিন পর যখন দেখছে যে মেলথাসের থিওরিটা তো সত্যিই অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ জনসংখ্যা এমন বাড়ছে আর খাদ্য উৎপাদনের সমস্যা দেখা দিচ্ছে, তখন তার ফলোয়াররা একটা আন্দোলন শুরু করেন, বিশেষ করে ইংল্যান্ডে, তারপরে এই যে ইউএসএতে, ইউএসএর মার্গারেট স্যাংনার নামক একজন মহিলা ছিলেন, আর ম্যারি স্টোক ইউকেতে, ঠিক আছে, এরা ছিল নেতা। তো এরা একটা আন্দোলন শুরু করেন, যে আন্দোলনে এটা বলা হয় যে মেলথাস যে কৃত্রিম পদ্ধতিগুলোর কথা বলেছেন, অর্থাৎ কন্ট্রোসেপ্টি, ঠিক আছে, তারপরে হচ্ছে গর্ভ কি বলে যে ভ্রূণ হত্যা, এই সমস্ত বিষয়গুলো যেগুলা তিনি বলেননি, তো তারা বলছেন যে এগুলো আমরা অ্যাপ্লাই করতেই পারি। আর এই যে আধুনিক যেগুলা কৃত্রিম পদ্ধতি, সেই পদ্ধতিগুলো ব্যবহার করার যে একটা আন্দোলন, সেই আন্দোলনটার নামই হচ্ছে কিন্তু কি নিও মেলথাসিজম নামে পরিচিত, যেটা কিন্তু মেলথাস নিজে করেনি, মেলথাসের ফলোয়াররা করেছে, যার মূল লক্ষ্য ছিল যেমন এখানে লেখা আছে জনসংখ্যা, মূল লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, বিশেষ করে কৃত্রিম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ মডার্ন যে টেকনিকগুলো আছে সেগুলো ব্যবহার করেও আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারি, এগুলো ব্যাপার। তারপরে এই যে কনসেপ্ট এখানে বলেছে সেক্স ডিজায়ার ইজ ন্যাচারাল, যে ওই যে কাম বাসনা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার ফলে যে কি বলে যে সন্তান জন্ম হবে এটা নাও হতে পারে, ঠিক আছে। বার্থ কন্ট্রোল ইজ বেটার দেন সেলিবেসি। সেলিবেসি কথার অর্থ হচ্ছে আত্মসংযম, অর্থাৎ আমরা আত্মসংযম থাকবো, আমরা বিয়ে করবো না, লেট করে বিয়ে করবো, এর থেকে খুব ভালো হচ্ছে আমরা কি করবো, বার্থটাকে কন্ট্রোল করে নেবো বিভিন্ন মডার্ন টেকনিক ব্যবহার করে, এই হলো ব্যাপার। তারপরে এখানে আরো একটা সমস্যা তৈরি হয়েছিল যে মেলথাসের যখন এরকম হলো, মেলথাসের দুই ধরনের ফ্যান ছিল, একটা হচ্ছে মেলথাসকে পুরোপুরি বিশ্বাস করতো এরকম বলা যায়, আর একটা হচ্ছে মেলথাসকে বিশ্বাস করতো বা মেলথাসের যেগুলো খারাপ দিক ছিল ওগুলাকে বিশ্বাস করতো না এরকম। তো যারা এই মেলথাসকে অর্ধেক বিশ্বাস করতো তারাই এই আন্দোলনটা মূলত করেছিল। তো যারা পুরোপুরি মেলথাস যেটা বলেছে ওটাই ঠিক এরকম করতো, তারা একবার আন্দোলন শুরু করলো যে মেলথাস যদি এখন থাকতো, তা মেলথাস তো একদম সুসাইড করে মরে যেত তোমাদের আন্দোলন দেখে, এরকম একটা ব্যাপার। তখন তারা বলে যে মেলথাস সবসময় মানুষকে নৈতিক থাকতে বলেছিলেন, এগুলো আধুনিক যন্ত্রপাতি মানে আধুনিক টেকনিক গুলো ব্যবহার করতে বলেননি। তখন এই যে যারা আরেকটা সম্প্রদায় যারা নিও মেলথাসিজমের আন্দোলন করেছিল, তারা বলছে যে আমরা মানলাম অনেক নৈতিক থাকলাম, লেট করে বিয়ে করলাম, ইত্যাদি ইত্যাদি করলাম, কিন্তু দেখা গেলো লাস্টে আমরা এত কিছু পালন করার পর আমরা না খেয়ে মরে যাচ্ছি, তাহলে কি সেটা বেশি ভালো দেখাবে? তো এই লাইনটাতে এখানে ওটাই লেখা আছে যে আত্মসংযমের থেকে বেশি খারাপ হচ্ছে হাঙ্গার বা ম্যাল নিউট্রিশন, অর্থাৎ অপুষ্টিতে ভোগা। তো এটাই হলো মেলথাসিজমের একটা নিও মেলথাসিজমের মেইন কনসেপ্ট। তো এখান থেকে যদি পরীক্ষা আসে তো এখানে কনসেপচুয়াল কোশ্চেন আসবে
যে আধুনিক টেকনিক ব্যবহারের পদ্ধতিটা মেলথাসের পরবর্তীকালে কি নামে পরিচিত, এরকম দিয়ে দিল একটা, তাহলে আমরা বলতে পারবো। এবার আছে একজন কার্ল মার্কস, ঠিক আছে, বামপন্থীর যে আর কি কি বলবো গুরুদেব আর কি এরকম। তো কার্ল মার্কস ছিলেন জার্মান দার্শনিক, কে কোথাকার ছিলেন খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেমন আমরা মেলথাসটা দেখলাম তিনি ছিলেন একজন ব্রিটিশ বা ইংল্যান্ডের। তো কার্ল মার্কসের একটা বই আছে যেটা আমি আগেই বললাম, এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ক্যাপিটালিস্ট প্রোডাকশন, এগুলো ব্যাপার। তো কার্ল মার্কস কি বলেছেন, কার্ল মার্কস বলেছেন এই জনসংখ্যা বৃদ্ধির জন্য সব থেকে যারা বেশি দায়ী তারা হচ্ছে কোনো দেশের ধনী সম্প্রদায়, ধনী সম্প্রদায়। কারণ ধনী সম্প্রদায় চায় যে জনসংখ্যা বাড়ুক, এবং জনসংখ্যা বাড়লে আমরা কি পাবো, সস্তায় শ্রমিক পাবো। এবং তারা একটা লজিকও দেয় যে আমরা যদি আমাদের কারখানায় বেশি উৎপাদন করি বা আমাদের শিল্পে বেশি উৎপাদন করি তাহলে আমাদের দেশ আরো আগাবে। আর এই জন্য আমাদের কি করা উচিত, প্রচুর শ্রমিকের যোগান থাকা উচিত। আর প্রচুর শ্রমিকের যোগান থাকা কখন সম্ভব হবে, যখন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এখানে মেলথাস এটাই বলেছেন যে জনসংখ্যা বৃদ্ধির জন্য একমাত্র দায়ী হচ্ছে ধনী সম্পদ। কিন্তু সরি মেলথাস কেন, মার্কস বলেছেন। কিন্তু মার্কস বলেছেন যে সমাজে প্রত্যেকটি মানুষই সম্পদ, কিন্তু ধনী সমাজ নিজেদের স্বার্থে দরিদ্রদের সমস্যায় ফেলছে। এবার এই দরিদ্ররা যখন এরকম ব্যাপারটা আর কি, যে প্রথমে ধনীরা চাইলো যে অনেক ছেলে মেয়ে জন্ম হোক তাহলে আমরা সস্তায় শ্রমিক পাবো, এবং একজন গরিব মানুষ সেটাই চাইলো যে আমার যদি একটা সন্তানের থেকে দুইজন সন্তান হয় তাহলে দুটা শ্রমিক হবে আমার বাড়ি, 300 করে 600 টাকা ইনকাম হবে এরকম। কিন্তু ব্যাপার হলো যখন এরকম করতে করতে সবাই অনেক জন্ম দিয়ে দিল বা অনেক মানুষ বেড়ে গেল, তখন কি হলো, তখন আর ধনী সম্প্রদায়রা এবার বেতনের পরিমাণ কমায় দিল, কারণ ওদের 10 জন লাগলে 100 জন এক্সট্রা বসে আছে বাইরে এরকম। তো ব্যাপার হলো তারপরে তো এরা সমস্যায় পড়ে গেল। এবার এই সমস্যায় পড়ার জন্য মিলথাস এই পপুলেশনকে, অর্থাৎ এই যে জনসংখ্যাটা এক্সট্রা থেকে গেল, এদেরকে আবার 3 ভাগে ভাগ করেছেন যেখান থেকে কোশ্চিন বেশি আসে। ঠিক আছে, আর একটা হচ্ছে প্রোলেটরেট বলেছেন এটা, ঠিক আছে, আমার ইংলিশ উচ্চারণগুলো একটু খারাপ হয়। তো এই প্রোলেটরেট মানে হচ্ছে প্রলোভন জনিত এরকম কোনো ব্যাপার হবে হয়তো, আমি এর মানেটা জানি না ঠিক। ঠিক আছে, মার্কস যে শ্রমিকটা আর কি এক্সট্রা থেকে গেল, যারা কাজ পাচ্ছে না বেকার, তাদেরকে এটা এই সংকেত দ্বারা মানে এই শব্দটা দ্বারা আইডেন্টিফাই করেছেন আর কি। এবার মেলথাস বলেছেন যে সমাজে 3 ধরনের উদ্বৃত্ত জনসংখ্যা তৈরি হয় ধনীদের কারণে, ঠিক আছে, যখন অতিরিক্ত পপুলেশন হয়। একটা হচ্ছে লিন উদ্বৃত্ত জনসংখ্যা, একটা ভাসমান, একটা হচ্ছে স্থবির উদ্বৃত্ত জনসংখ্যা বা শ্রমিক। ঠিক আছে, লিন উদ্বৃত্ত শ্রমিক কোনটা, যে যখন কলকারখানা, অনেক কলকারখানা হলো, এবার কলকারখানা আসার বাইরে থেকে গ্রাম থেকে অনেক মানুষ শহরে ছুটে আসলো। এবার শহরে ছুটে এসে দেখছে যে কলকারখানায় যতজন আমরা যত আশা করছিলাম যে অনেক টাকা পাবো কি পাবো, অথচ কলকারখানায় আর অত ওরকম টাকাই দিচ্ছে না বা অত শ্রমিক লাগছে না, এত জনসংখ্যা বেড়ে গেছে। তো এই যে এক্সট্রা কিছু শ্রমিক যারা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে কি লিন উদ্বৃত্ত জনসংখ্যা বা লিন উদ্বৃত্ত শ্রমিক। ঠিক আছে, যারা আর কি বেকার থেকে গেল, কাজ পেলো না, কর্মহীন হয়ে পড়ে যারা। এবার ভাসমান উদ্বৃত্ত শ্রমিক কি, এবার আগে থেকে যারা কাজ করতো তারা এবার হঠাৎ করে যদি যন্ত্র চলে আসে, শিল্পে যদি যন্ত্র চলে আসে, তো যন্ত্রে শিল্পে আসার ফলে ছাঁটাই হয়ে যাবে অনেক শ্রমিক। তো শ্রমিকরা কি করলো, কাজ হারিয়ে এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়ায়, তারাই হচ্ছে ভাসমান উদ্বৃত্ত জনসংখ্যা। এটা ইংলিশ টার্মটা হচ্ছে এখানে ফ্লোটিং সারপ্লাস পপুলেশন। তাহলে একটা হচ্ছে যারা গ্রাম থেকে আসলো তাদেরকে বলা হয় লিন উদ্বৃত্ত জনসংখ্যা বা লিন উদ্বৃত্ত শ্রমিক। আর ভাসমান হচ্ছে যারা আগে থেকেই কলকারখানায় কাজ করতো কিন্তু তাদেরকে ছাঁটাই করে দেওয়া হলো আধুনিক যন্ত্রপাতি আসার ফলে। আর একটা হচ্ছে স্থবির উদ্বৃত্ত জনসংখ্যা, এটা কি, এটা হচ্ছে ওই শ্রমিকের মধ্যে যন্ত্রপাতি ব্যবহার করতে জানতো এরকম কয়েকজন শ্রমিক থেকে গেল, এবার মালিক তাদের উপর এত অত্যাচার করছে আর তারাও ভয়ে ভয়ে এমন ভাবে কাজ করছে, এখন যেটা আমরা দেখি আর কি প্রাইভেট কোম্পানিগুলোতে, ভয়ে ভয়ে সবসময় ভয় থাকছে যে কোনো সময় আমার ছাঁটাই করে দিতে পারে। তারা যে এই ভয়ে ভয়ে কাজ করছে তাদেরকেই মেলথাস বলেছেন যে স্থবির উদ্বৃত্ত জনসংখ্যা। তো আশা করি 3টা টার্ম সম্পর্কে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কারো কোনো সমস্যা আছে বুঝতে, এটা একটু গল্পের মতো করে বুঝলে আর কি মনে থাকবে বেশি। তো ভিতর থেকে কোশ্চিন আসবে কিনা আমি জানি না, কিন্তু যেহেতু আসে দিতেই পারে, বলা যায় না। তো মার্কসের থিওরির কিছু কিছু আবার সমস্যা আছে, যেমন ধনতান্ত্রিক সমাজেই প্রযোজ্য, এটা সামন্ততন্ত্রে নয়, যেখানে ধনী গরিব সবাই সমান, সেই ধরনের এখানে কিন্তু প্রযোজ্য। তিনি ধর্ম বিশ্বাস বা সামাজিক রীতিনীতির প্রভাব সম্পর্কে আলোকপাত করেননি। অনেকে তো এরকম ধার্মিক ছিল, যেমন খ্রিস্টানরা দেখলাম মেলথাসের সময় যে জনসংখ্যা মেলথাসের আগে যারা ভাবতো যেরকম জনসংখ্যাটা একটা প্রকৃতির নিয়মে চলে, ওকে কন্ট্রোল করার কোনো দরকার নেই, তো তারা তো রেগে যেত। এই বিষয়গুলো কিন্তু মার্কস কিন্তু তার থিওরিতে দেন। এরকম আরো কিছু কিছু সমালোচনা আছে, মেইন থিওরিটা বুঝলেই হবে। এবার আমরা পরের থিওরিটাতে চলে যাই, যেটা হচ্ছে থমাস স্যাডলারের ডেস্টিনি থিওরি। এটা কিন্তু মনে রাখা উচিত, যতগুলো থিওরি আছে সব থেকে বেশি যদি মেলথাসের কেউ সমালোচনা করে সেটা হচ্ছে স্যাডলার। ঠিক আছে, স্যাডলার তার থিওরিতে সমালোচনা করে। তো স্যাডলারও একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন। পপুলেশন জিওগ্রাফির বেশিরভাগই ব্রিটিশের আর কি,
দ্য ল অফ পপুলেশন গ্রন্থে তিনি তার থিওরিটা দিয়েছিলেন এবং মেলথাসের বিরোধিতা স্বরূপ তিনি তার থিওরিটা তুলে ধরেছিলেন। ঠিক আছে, এখানে একটা কথা তিনি বলেছেন যে আমি এমনি বলে দিচ্ছি একটু, যেমন যেমন বাকি যে অ্যানিমেল গুলো রয়েছে যেমন গরু, সিংহ, ঠিক আছে, এগুলো ওদের ওদের তারপরে উদ্ভিদরা যে রয়েছে এরা তো কোনোদিন বার্থ কন্ট্রোল করে না, তাহলে এদের জনসংখ্যা কি খুব হু হু করে বেড়ে গেছে? তো এদের জনসংখ্যা কেমন করে কমলো? অটোমেটিক্যালি প্রকৃতির নিয়মেই কমে গেল। তো মানুষের জন্মহার বা মৃত্যু হারকেও এরকম প্রকৃতির উপর ছেড়ে দেওয়া উচিত। ঠিক আছে, তিনি বলেছেন দ্য ফ্যাকান্ডিটি অফ হিউম্যান বিং ইজ দ্য ইনভার্স রেশিও অফ দ্য প্রেসার অফ দেয়ার নাম্বার। এটা ভালো করে বুঝতে হবে যে তিনি এটা বলার চেষ্টা করেছেন যে যে জায়গায় বা যে অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব যত বেশি সেই জায়গায় পপুলেশন হার তত কম। আবার যেখানে জনসংখ্যা নেই, জনসংখ্যা ফাঁকা, সেই জায়গায় জনসংখ্যা বৃদ্ধির হার তত বেশি। যেমন আমরা গ্রামের ক্ষেত্রে দেখি, তো গ্রামের পপুলেশন ডেন্সিটি বেশি হয় না শহরের পপুলেশন বেশি হয়? তো টাউনের পপুলেশন ডেন্সিটি কিন্তু অনেক বেশি আর ভিলেজের পপুলেশন ডেন্সিটি কিন্তু অনেক কম। কিন্তু আমরা যদি জন্ম উৎপাদন দেখি যে কোথায় বেশি শিশুর জন্ম হচ্ছে, তাহলে কিন্তু গ্রামের ক্ষেত্রে জন্ম হচ্ছে। শহরে এত জনসংখ্যা বেড়ে গেছে যে তারা নিজেরা বুঝতে শিখছে যে জনসংখ্যা বাড়লে একটা সমস্যা, তার ফলে তারা কিন্তু শহরের ক্ষেত্রে বেশিরভাগ 1 থেকে 2 জন করে শিশু জন্মগ্রহণ করছে। অন্যদিকে গ্রামের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। গ্রামে যেহেতু জনসংখ্যা কম আছে বা গ্রামে যেহেতু বেশি খাটনির কাজগুলো আছে, তো প্রত্যেকটা বাবা মা চায় যে আমার একজনের বদলে 2 জন যদি ছেলে থাকে এরকম। ঠিক আছে, আর এগুলা কিন্তু অনেকদিন আগে দেওয়া এই থিওরি গুলো, হ্যাঁ, এখনকার সঙ্গে তুলনা করলে অতটা হবে না, এগুলো ব্যাপার। তো তিনি এটাই বলতে চেয়েছেন যে যে দেশে জনসংখ্যার ঘনত্ব যত বেশি বা যে অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব যত বেশি সেখানে জন্মহারের পরিমাণ তত কম, আর যে দেশে জনসংখ্যার ঘনত্ব যত কম সেই দেশে জন্মহারের পরিমাণ তত বেশি। এই হলো ব্যাপার, অর্থাৎ প্রকৃতি নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করছে যে এই জায়গায় আর জনসংখ্যা বাড়ানো যাবে না, অটোমেটিক্যালি সেই জায়গায় জনসংখ্যাটা কমে যাচ্ছে। যেমন লাস্টের লাইনটা এখানে এটাই লেখা আছে যে পপুলেশন অ্যাডজাস্ট ইটসেলফ উইথ দ্য টাইম, অর্থাৎ জনসংখ্যাটা সময়ের সাথে সাথে নিজেই অ্যাডজাস্ট হয়ে যায়। সময়ের সাথে সাথে কি হয়, নিজেই অ্যাডজাস্ট হয়ে যায়, যে খুব বাড়েও না, যখন খুব বেড়ে যায় তখন অটোমেটিক্যালি আবার কমে যায়, যেটা তিনি এখানে বলার চেষ্টা করেছেন। এবার এর কিছু সমালোচনা আছে, তাহলে মেইন কথাটা আমরা কি দেখলাম স্যাডলারের। স্যাডলার মূলত মেলথাসের সমালোচনা স্বরূপ তার থিওরিটা তুলে ধরেছিলেন, একটা কথা গেল। দ্বিতীয় হচ্ছে স্যাডলার এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে জন্মহার যে জায়গায় জনঘনত্ব যত বেশি সেখানে জন্মহার তত কম, আর যে জায়গায় জনঘনত্ব যত কম সেই জায়গায় জন্মহার তত বেশি। অর্থাৎ এটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে জনসংখ্যা কিন্তু নিজেই নিজেকে কন্ট্রোল করে, যে এই জায়গায় জনসংখ্যা কন্ট্রোল করা উচিত অটোমেটিক্যালি কন্ট্রোল করে যায়, কেউ বলতে আসেনি, কোনো নিয়ম নীতি কিছু খাটেনি। এটাই হলো স্যাডলারের মেইন কথা। কিন্তু স্যাডলার হচ্ছে ফ্যাকান্ডিটি আর ফার্টিলিটির মধ্যে পার্থক্য নিরূপণে ব্যর্থতা হন, এটা কিন্তু একটা তার সমালোচনা। উপরে একটা লাইনে লেখা আছে যে ফ্যাকান্ডিটি, তিনি বলেছেন যে ফ্যাকান্ডিটি বেশি হবে, যেখানে জনঘনত্ব কম সেখানে ফ্যাকান্ডিটি বেশি। তো ফ্যাকান্ডিটি আর ফার্টিলিটি দুটো কিন্তু আলাদা টার্ম। ফ্যাকান্ডিটি মানে হচ্ছে জন্ম দেওয়ার ক্ষমতা, আর ফার্টিলিটি মানে হচ্ছে জন্ম হার। ঠিক আছে, দুটার মধ্যে পার্থক্য। তো এই দুইটার তার মধ্যে তিনি অ্যাকচুয়ালি জানতেন না নাকি গুলাই ফেলছেন জানি না। তো এটা অনেক সময় এখান থেকে কোশ্চিন আসে যে কে ফ্যাকান্ডিটিকে ফার্টিলিটি অর্থে ব্যবহার করেছিলেন, তো এটা হবে থমাস স্যাডলার। এই হলো ব্যাপার। তারপর বিশ্বে অনেক দেশ আছে যেখানে জনসংখ্যার ঘনত্ব ও জন্মহার দুটোই অনেক বেশি, যেমন বাংলাদেশ। বাংলাদেশের জনঘনত্ব তো প্রচুর, টপ 10 এর মধ্যে আছে, কিন্তু জন্মহারও তো বেশি। তাহলে স্যাডলারের থিওরিটা কই খাটে? তো এই হলো স্যাডলারের থিওরি। স্যাডলার থেকে যেটা সবথেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে স্যাডলার কোথাকার আর স্যাডলারের থিওরিটার নাম কি, দ্য ল অফ পপুলেশন। তারপরে নেক্সট আছে রিকার্ডিয়ান কনসেপ্ট অফ ইকোনমিক রেন্ট। রিকার্ডের একটা কনসেপ্ট আছে, তিনি ব্রিটিশ রাজনীতিবিদ ছিলেন। ঠিক আছে, মেলথাসীয় তত্ত্বকে গ্রহণ করলেও তাকে কিছুটা পরিমার্জিত করেন এবং তার থিওরিটা কিন্তু প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি বইতে তিনি প্রকাশ করেন, পরবর্তীকালে যেটা বাজার তত্ত্ব বা মার্কেটিং প্রিন্সিপাল নামেও খ্যাত। এই হলো ব্যাপার। এই থিওরিটা আমরা এখানে বুঝে নিই একটু যে কি বলেছেন অ্যাকচুয়ালি, যে যখন ইনক্রিজ হবে লেবারের যখন দরকার হবে, ডিমান্ড লেবারের যখন দরকার বেশি হবে তখন কি হবে, ওয়েজের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ শ্রমিকের বেতন বেড়ে যাবে। এবার শ্রমিকের বেতন যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু মানুষ কি করবে, এই লোভে মানে বিশেষ করে গরিব মানুষরা জনসংখ্যার হার দ্রুত করে দেবে, অর্থাৎ কি হবে জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। এবার জনসংখ্যা যখন বেড়ে যাবে তখন কি হবে, অতিরিক্ত শ্রমিক হয়ে যাবে, তখন কিন্তু কি হবে লেবার সাপ্লাইয়ের পরিমাণটা বেড়ে যাবে। প্রচুর শ্রমিক, 10 জন দরকার 100 জন চলে আসছে। এবার লেবার সাপ্লাই যখন বেড়ে যাবে তখন মালিকরা কি করলো, বেতনের পরিমাণ কমায় দিল, যেটা আমরা বাস্তবে এখন দেখছি। এই হলো ব্যাপার, এটাই তার থিওরিতে বোঝার চেষ্টা করেছেন আর কিছু না। তো রিকার্ডিয়ানের সব থেকে বেশি হচ্ছে নামটা, এই যে থিওরির নামটা আর কোন বইতে প্রকাশ করে, এই দুটা জিনিস মনে রাখলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। এগুলো তারপর আছে ডাবল ডেজ থিওরি। ঠিক আছে, ডাবল ডেসই তো নাকি উচ্চারণ। তো তিনি কি বলেছেন যে মানুষের জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য সরবরাহের মধ্যে একটা পরস্পর বিরোধী সম্পর্ক আছে। অর্থাৎ তিনি এটা বলেছেন যে যে দেশে যত খাদ্য খাদ্য মজুদ রয়েছে
সেই দেশে জন্মহারের পরিমাণ তত কম। ঠিক আছে? এর কথা হচ্ছে যে মানুষ যদি বেশি খায় তাহলে তার, বিশেষ করে মেয়েরা যদি বেশি খায় তাহলে হচ্ছে তার আ জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায়। যেমন কাস্ত্রো বলেছেন পরবর্তীকালে যে প্রোটিন জাতীয় খাদ্য, যে মেয়েরা প্রোটিন জাতীয় খাদ্য বেশি ভোগ করে, খায়, তাদের হচ্ছে প্রজনন ক্ষমতা কমে যায়। এই হলো ব্যাপার। তো বলছে যে দেশে যত বেশি খাদ্য মজুদ আছে, অর্থাৎ যে দেশ যত বেশি ধনী, সেই দেশে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার তত কম। এটাই হলো এই থিওরির মেইন কারণ। তাহলে এটাই মনে রাখতে হবে যে কে খাদ্যের সঙ্গে জনসংখ্যার সম্পর্ক দেখিয়ে একটা থিওরি উপস্থাপন করেছেন। তো সেটা হচ্ছে এটা ডবল টেস্ট। ঠিক আছে? তাছাড়া পরীক্ষা আসতে পারে যে এর মধ্যে কোন জিওগ্রাফার জনসংখ্যা সম্পর্কিত তথ্য দেননি। তো এই কনসেপ্টটার জন্য লোকটার নামটা মনে রাখা খুব দরকার। তারপর আছে স্পেন্সার থিওরি। স্পেন্সার থিওরি কি? স্পেন্সার আবার একটা অনেকটা স্যাডলারের কে বিশ্বাস করতেন না। তিনি কি করতেন? তিনি হচ্ছে প্রকৃতির নিয়মে অনেক বিশ্বাসী। প্রকৃতির নিয়ম। তো প্রকৃতির নিয়মটা কি? যে মানুষ নিজেকে যত ব্যক্তিগত, বৈজ্ঞানিক, অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাবে, ততই প্রজননের প্রতি মানুষের আগ্রহ কমবে। অর্থাৎ মানুষের হচ্ছে জন্ম দেওয়ার প্রতি একটা আগ্রহ কমে যাবে। মানুষ যত কাজে ব্যস্ত থেকে যাবে তত জন্ম দেওয়ার আগ্রহ কমে যাবে, এরকম। তার মতে এটাই হলো প্রকৃতির নিয়ম। আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এভাবে কিন্তু জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পায়। এটাই, আর কিছু না, এখানে কিছু নাই এই থিওরি। ঠিক আছে? তারপর লাস্টে আছে একটা অপটিমাম পপুলেশন থিওরি, যেখান থেকে কোশ্চেন খুব আসে। একটা তো ডিরেক্ট জিজ্ঞেস করে যে অপটিমাম পপুলেশন থিওরি কার দেওয়া? তো অধ্যাপক ক্যাননের দেওয়া। আরেকটা কোশ্চেন আছে যে অপটিমাম পপুলেশন থিওরিটা বা ক্যাননের থিওরিটা কোন বইতে লেখা হয়? সেটা হচ্ছে ওয়েলথ নামক একটা গ্রন্থে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওয়েলথ গ্রন্থটা কার লেখা? সেটা হচ্ছে ক্যাননের লেখা। ঠিক আছে? আর ক্যাননের থিওরিটা পরবর্তীকালে রবিনসন, ডাল্টন, তারপর হচ্ছে সান্ডার্স, এরা হচ্ছে প্রমুখরা হচ্ছে কি জনপ্রিয় করে তোলেন। কাম্য জনসংখ্যা তো আমরা প্রত্যেকেই জানি। কাম্য জনসংখ্যা যে কনসেপ্টটা, সেটা ক্যাননের থেকে এসেছিল। কাম্য জনসংখ্যা হচ্ছে এমন একটা জনসংখ্যা যেখানে হচ্ছে সম্পদ নষ্টও হবে না, সম্পদের অভাবও হবে না। ঠিক আছে? সেই কনসেপ্টটাই কিন্তু তিনি প্রথম এই জায়গায় দেওয়ার চেষ্টা করেছেন। যে কোনো একটা জায়গায় যদি সম্পদ বেশি থাকে তাহলে, আর জনসংখ্যা যদি কম হয় তাহলে তাকে আন্ডার পপুলেশন বলবো। সম্পদের তুলনায় জনসংখ্যা যদি বেশি হয় তাহলে ওভার পপুলেশন বলবো। আর যদি দুটাই সমান সমান হয় তাকে আমরা কাম্য জনসংখ্যা বলবো। এই কনসেপ্টটাই তার থিওরিতে প্রথম তিনি তুলে ধরেছিলেন। এটা তো সবাই মোটামুটি জানে। ঠিক আছে? মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে কি? অনেকগুলো থিওরি কিন্তু। একবার নিজের মতো করে পড়লে পরে মজা লাগবে। এই হলো ব্যাপার। তারপর আছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এটা খুব ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু 9-10 এর সিলেবাসেও আছে। আগের গুলো যেমন 9-10 এর সিলেবাসে ডিরেক্ট উল্লেখ করা নেই, কিন্তু আমি তো বলেছিলাম সবগুলোই পড়া উচিত। কোথা থেকে কখন কি কোশ্চেন দিবে বলা মুশকিল। তো কোনো একটা দেশ প্রথমে কি থাকে? উচ্চ জন্মহার থাকে, উচ্চ মৃত্যুহার থাকে। এবং ধীরে 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 সে কি হয়? নিম্ন জন্মহার আর নিম্ন মৃত্যুহারের দিকে এগিয়ে যায়। এই বিষয়টাকেই একটা থিওরির আকারে প্রকাশ করা হয়, যেটার নাম হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এই থিওরির মূল কথা হচ্ছে যে 100 মিটার রানের মতো আর কি। মানলাম প্রত্যেকটা দেশ দৌড়ানোর জন্য একটা লাইনে দাঁড়িয়েছিল একটা সময়। এবার কিছু কিছু দেশ অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে চলে গেছে আগের দিকে, কিন্তু কিছু কিছু দেশ এখনো এই দিকেই পড়ে আছে। ঠিক আছে? তো এরকম 100 মিটার রানের মতো আর কি। তো এটাই আমরা দেখবো যে এখন কোন দেশ কোন স্টেজে পড়ে রয়েছে, সেটাই। তার আগে এখান থেকে একটা কোশ্চেন আছে যে কোন তিনটা ভিত্তির উপর বেস করে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিটা দেওয়া। একটা হচ্ছে ফার্টিলিটি, মর্টালিটি, আর একটা হচ্ছে কনসিকুয়েন্ট চেঞ্জ অফ পপুলেশন, অর্থাৎ কিভাবে ধারাবাহিকভাবে জনসংখ্যার পরিবর্তন হয় সেটা। এই তিনটা কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু তার থিওরিটা দেওয়া। এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষা আসে, সেটা কি? সেটা হচ্ছে এর মধ্যে কোনটার কার উপর ভিত্তি করে কি বলে যে ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিটা তৈরি হয়নি, সেটা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনকে কিন্তু গুরুত্ব দেয়, কিন্তু আমরা জানি যে কোনো দেশের জনসংখ্যা হ্রাস বৃদ্ধির একটা অন্যতম কারণ হচ্ছে কিন্তু মাইগ্রেশন। সেই মাইগ্রেশনকেই তিনি গুরুত্ব দেন। এই হলো ব্যাপার। এবার এখান থেকে আরো কোশ্চিন আসে এরকম, যেহেতু ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি কোনো একজন ব্যক্তি দেননি, একাধিক জিওগ্রাফার মিলে দিয়েছেন। তো কে কতগুলো ভাগে ভাগ করেছে বা কতগুলো স্টেজে দিয়েছে, সেটা কিন্তু অনেক সময় পরীক্ষা আছে। যেমন ডব্লিউ এস থমসন 1929 সালে সর্বপ্রথম দিয়েছে, এবং তাকে কিন্তু ফাদার অফ ডিটিএম অর্থাৎ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, এই যে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, তার জনক কিন্তু একেই বলা হয়, থমসনকে। ঠিক আছে? পরীক্ষা আসে এটা অনেক সময়। আর তিনি কিন্তু তিনটা ভাগে ভাগ করেছিলেন, প্রি ট্রানজিশনাল, তারপরে হচ্ছে ট্রানজিশন এন্ড পোস্ট ট্রানজিশন পিরিয়ড। তারপর হচ্ছে কয়টা কি পিরিয়ড গুলোর নাম, এগুলো নাম মনে রাখলে কয়টা ভাগে ভাগ করেছেন সেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এফডব্লিউ নর্থইস্টার্ন 1945 সালে তিনটা ভাগে ভাগ করেছেন। কার্ল মার্কস আর জিটি ত্রিওয়ার্তাও দিয়েছেন চারটা ভাগে। সিপি ব্ল্যাকারটা পরীক্ষা খুব আসে, কারণ সিপি ব্ল্যাকারই একমাত্র যে পাঁচটা ভাগে ভাগ করেছে, এবং এটাই সব থেকে বেশি পপুলার হয়েছে। ঠিক আছে? তো কে পাঁচটা ভাগে ভাগ করেছে? তো মনে রাখতে হবে ব্ল্যাক, BLACK, ব্ল্যাক 5 অক্ষরের, 5 ভাগে ভাগ করেছে। এই হলো ব্যাপার। তারপর আছে বিজু গার্নিয়ার, ঠিক আছে, বা বি গার্নিয়ার, তিনি তিনটা ভাগে ভাগ করেন। অ্যাডব ল্যান্ড্রি তিনি তিনটা ভাগে ভাগ করেন। পিটার হ্যাকেট চারটা ভাগে ভাগ করেন।
পিটার হ্যাগেট সর্বশেষ, তারপরে আর কেউ দেয়নি এরকম, ঠিক আছে। এগুলো ব্যাপার। তো কে কতগুলো ভাগে ভাগ করে আমরা দেখে নিলাম, এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি মোটামুটি সবারই জানা আছে, সবাই টুয়েলভে পড়ে আসছে এরকম। তো একটা কি হাই স্টেশনারি বা প্রি ইন্ডাস্ট্রিয়াল ফেজ, অর্থাৎ যেটা ফার্স্ট স্টেজ। এই সময় কি থাকে, এই সময় জন্ম হারও বেশি থাকে, মৃত্যু হারও বেশি থাকে, অর্থাৎ যতজন জন্ম হচ্ছে ঠিক ততজনই মারা যাচ্ছে। হাজারে প্রায় 35 জনের বেশি জন্মগ্রহণ করে, আবার 35 জনের বেশি মারাও যায়। তাহলে জনসংখ্যাটা কি হবে, ওরকমই থেকে যাবে, ওরকমই থেকে যাবে। এটাকে ওই জন্য হাই স্টেশনারি বলা হয়। হাই মানে কি, স্টেশনারি মানে একই রকম স্থিতিশীল, আর হাই কথার অর্থ হচ্ছে হাই বার্থ রেট, হাই মর্টালিটি রেট, উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যু হার। তা সত্ত্বেও এটা কিন্তু ওই জন্যই কিন্তু এটা কি হচ্ছে, স্টেশনারি থেকে যাচ্ছে। তো হাই স্টেশনারি শব্দের অর্থ হচ্ছে এটাই, যে উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যু হার। আর যেহেতু এই কারণে স্টেশনারি থেকে যাচ্ছে, ওই জন্য এই স্টেজটাকে অনেক সময় হাই স্টেশনারি বলা হয়। তো কি কারণে এত মারা যায়, অনুন্নত চিকিৎসা, বন্যা, খরা, মহামারী ইত্যাদি। আর এই সব, এটা কিন্তু 1650 থেকে 1750, অর্থাৎ শিল্প বিপ্লবের আগের সময়টা। তার স্বাভাবিক বৃদ্ধি স্থিতিশীল অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হারটা ওরকমই ছিল, বাড়ছিল না প্রায়। কৃষিভিত্তিক অনুন্নত অর্থনীতি, এগুলো তো সবারই জানা। উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, জাম্বিয়া, গ্যাবন, সোয়াজিল্যান্ড। এই দেশগুলো এখনো ওই যে 100 মিটার রানের পাশেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ এখনো তারা ওই যুগেই পড়ে আছে, ঠিক আছে। 1650 বা 1750 সালে যেরকম ছিল ওই রকম স্টেজ। এবার হচ্ছে আর্লি এক্সপেন্ডিং। আর্লি এক্সপেন্ডিং কথার অর্থ কি, আর্লি মানে প্রথম দিকে, আর্লি শব্দের অর্থ হচ্ছে আগে বা প্রথম দিকে এরকম আর কি বোঝাচ্ছে। এক্সপেন্ডিং কথার অর্থ হচ্ছে এখান থেকে কিন্তু জনসংখ্যাটা বাড়তে শুরু করলো এরকম, এই যে জনসংখ্যাটা বাড়তে শুরু করলো প্রথম দিকে জনসংখ্যার বৃদ্ধি, ওই জন্য আর্লি এক্সপেন্ডিং। আর নিউ ওয়েস্টার্ন ফেজ এটাকে বলা হয় 1750 থেকে 1850, মাত্র 100 বছর সরি। তো এখানে জন্মহার ওরকমই ছিল 30 জনের মতো, কিন্তু মৃত্যু হারটা অনেক কমে গেছিল, কারণ চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে। তো মৃত্যু হার হঠাৎ করে কমে গেছে। তো মৃত্যু হার যদি কমে যায় তাহলে কি হবে, জনসংখ্যা হু করে বাড়বে। জন্ম অতই আছে, কিন্তু মৃত্যু কি হচ্ছে, কমছেই না, সরি মৃত্যু হার অনেক কমে গেছে। তাহলে কি হবে, জনবিস্ফোরণ হবে। ওই জন্য বলা হয় যে জনসংখ্যা বৃদ্ধির কোন পর্যায়কে পপুলেশন এক্সপ্লোশন বা জনবিস্ফোরণ পর্যায়ে বলা হয়, তাহলে সেটা হচ্ছে আর্লি এক্সপেন্ডিং পর্যায়ে। আর এখানে হচ্ছে অর্থনীতি মিশ্র প্রকৃতি বা মিক্সড ইকোনমিক্স, ঠিক আছে। মিশ্র প্রকৃতির মানে কোনো দেশ অনেক ভালো অর্থনীতিতে আছে, কোনো দেশ অনেক খারাপ অর্থনীতির। এবার এখান থেকে অনেক সময় এগুলোর ভিতর থেকে কোশ্চেন দেয় যে গুয়াতেমালা হার কি, চিলি হার কি, আর একটা থাইল্যান্ড হার আছে, ঠিক আছে। গুয়াতেমালা হার মানে হচ্ছে যেখানে স্বাভাবিক বৃদ্ধির হার 20 থেকে 30 জন। যদি কোনো দেশে 1000 জন থেকে এক বছরে 1020 বা 1030 হয়ে যায়, তাহলে সেটাকে বলবো গুয়াতেমালা হার, ঠিক আছে। চিলি হার কি, যেখানে স্বাভাবিক বৃদ্ধির হার 19 জন প্রত্যেক বছর, ঠিক আছে। আরেকটা এখানে আছে নিচের দিকে, এগুলো একটু করে মনে রাখতে হবে। থাইল্যান্ড হার, যেখানে স্বাভাবিক বৃদ্ধির হারটা আরো বেশি, 25 থেকে 35 জন। এবং এটাই কিন্তু সব থেকে উপরের দুটার তুলনায় এটাই কিন্তু সব থেকে বেশি অনুন্নত দেশ বলা হয়। এই যে দেশগুলো আছে উরুগুয়ে, শ্রীলঙ্কা, লেবানন, এই দেশগুলো কিন্তু সব থেকে বেশি খারাপের দিকে যাচ্ছে এরকম একটা। এই তিনটা জিনিস কিন্তু মনে রাখতে হবে স্বাভাবিক বৃদ্ধিটা দিয়ে, যে স্বাভাবিক বৃদ্ধি যদি 19 জন হয় বা তার কম হয় চিলি হার, আর 20 থেকে 30 হলে সেটা হচ্ছে ওই আগে যেটা বললাম গুয়াতেমালা হার, আর 25 থেকে 35 অর্থাৎ সব থেকে বেশি হলে সেটা হচ্ছে থাইল্যান্ড হার, ঠিক আছে। এটা সেকেন্ড স্টেজকে ভাগ করা হয়েছে। এবার হচ্ছে থার্ড স্টেজ, যেটাকে বলা হয় লেট এক্সপেন্ডিং। আগে আমরা বললাম আর্লি, আর্লি মানে আমি বললাম ওটা আগেই হয়েছে। এবার হচ্ছে লেট, এর পরে আরো জনসংখ্যা বাড়লো, এরপরে আরো জনসংখ্যা বাড়ছে, সেটা হচ্ছে লেট মানে পরে। তো জন্মহার ধীরে ধীরে হ্রাস পাচ্ছিল, এখানে আগে 30 জন ছিল, এবার 20 জন হয়ে গেল। আর মৃত্যু হার আগের থেকে আরো কমে গেল, আগে 15 জন ছিল, এখন 10 জন হয়ে গেল। স্বাস্থ্য বিজ্ঞান চিকিৎসা খুবই উন্নত হয়ে যায় এই সময়, জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়, শিল্পের ব্যাপক প্রসার ঘটে। যে জনসংখ্যা এত বাড়ছে ওই জন্য মানুষ শিল্পের প্রভাব, শিল্পের মানে কি বলে, শিল্পের সমস্যা অনুভব করে, একটা যে শিল্প দরকার, এই কারণে কিন্তু এই জায়গায় ইন্ডাস্ট্রি গড়ে তোলে, ঠিক আছে। আর্থ সামাজিক পরিকাঠামো উন্নততর, অর্থাৎ ধীরে ধীরে উন্নত হতে থাকে। যেমন আমাদের ভারতবর্ষ কিন্তু এই স্টেজে থাকে, ঠিক আছে। এটা কিন্তু ভারতের কিছু কিছু রাজ্য চলে গেছে থার্ড স্টেজে, আর কিছু কিছু রাজ্য এখনো সেকেন্ড স্টেজে আছে এরকম একটা। তো দেখলাম যে বইয়ের মধ্যে এটাই দেওয়া আছে, থার্ড স্টেজে, থার্ড স্টেজে মনে রাখতে হবে, ঠিক আছে। চীনও কিন্তু থার্ড স্টেজে আছে। এবার হচ্ছে ফোর্থ স্টেজ বা লো স্টেশনারি স্টেজ। আমরা প্রথম দিকে কি বললাম, হাই স্টেশনারি, উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যু হার, আর পপুলেশনটা স্টেশন থেকে গেছে, অর্থাৎ ওইরকমই থেকে গেছে। কিন্তু এখানে আমরা দেখলাম যে জনসংখ্যা বৃদ্ধির হারটা অনেক কম, আর মৃত্যুর হারটাও অনেক কম। ফলে কি হচ্ছে, দুটাই কম, তাহলে জনসংখ্যাটা ওইরকমই থেকে গেছে। ওই জন্য এটাকে বলা হয় লো স্টেশনারি বা ম্যাচিউর স্টেজ। এই সময় মানুষের চিন্তা ভাবনা ম্যাচিউর হয়ে গেছে। জন্মহার 20 জনের কম, মৃত্যু হার 10 জনের কম, 10 জনের বেশি আর কি, 10 জনের কম হবে, ঠিক আছে। উভয়ই দারুণভাবে হ্রাস পায়। এটা হচ্ছে শূন্য জনসংখ্যার বৃদ্ধি, অর্থাৎ যেভাবে জনসংখ্যা বাড়ছে মৃত্যু হারও প্রায় একই রকম থেকে গেছে। ফলে কি হচ্ছে, যে হচ্ছে
জনসংখ্যাটা একই রকম থেকে গেছে, ওই জন্য একে বলা হয় জিরো পপুলেশন গ্রোথ বা শূন্য জনসংখ্যা বৃদ্ধির পর্যায়। এটা কিন্তু মনে রাখতে হবে কোনটাকে কি বলে। ঠিক আছে, জনবিস্ফোরণ পর্যায় দ্বিতীয়টাকে বলে, আর শূন্য জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে চতুর্থটাকে বলে। সুইডেন, পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা যুক্তরাষ্ট্র এই স্টেজের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, এবার তারপরে আছে লাস্ট স্টেজ, যেটা হচ্ছে ডিক্লাইনিং স্টেজ, যেটা 2000 থেকে শুরু হয়ে কতদিন পর্যন্ত চলবে কেউ জানে না। ঠিক আছে, এখানে হচ্ছে এটার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এখানে মৃত্যু হারের চেয়ে জন্ম হারটা কম। অর্থাৎ এখানে মৃত্যু হার যে হারে হচ্ছে তার তুলনায় জন্ম হার আরো কম হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মৃত্যু হার বেশি, এখানে জন্ম হার কম, এই হলো ব্যাপার। আর এই কারণে কিন্তু এখানে নেগেটিভ পপুলেশন গ্রোথ রেট বা ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি দেখা যায়। যেমন জার্মানি, বেলজিয়াম, পোল্যান্ড, জাপান এই সমস্ত দেশগুলো কিন্তু এখানে অবস্থান করছে। এই যে এখানে যদি আমরা দেখি তাহলে এটাকে বলা হয় হাই স্টেশনারি। হাই স্টেশনারি, উচ্চ বার্থ রেট, উচ্চ জন্মহার, এই জন্য জনসংখ্যাটা প্রায় একই রকম থেকে গেছে। তারপরে এখানে কি হলো, জন্মহারটা একটু বেড়ে গেল, জন্মহারটা একটু জন্মহারটা ওরকমই আছে কিন্তু মৃত্যু হারটা অনেক কমে গেল, এই ফলে জনসংখ্যাটা বাড়তে শুরু করে। তো এটা হলো আর্লি এক্সপেন্ডিং, আর্লি এক্সপেন্ডিং। তারপরে এরকম করে আবার হলো এটা তৃতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে আরো জনসংখ্যা বেড়ে গেল, ন্যাচারাল ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এই হলো ব্যাপার, এখানে বেড়ে গেল, তো এটাকে বলা হয় লেট এক্সপেন্ডিং। আর এটা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধির পর্যায়। আর এটা হচ্ছে লো স্টেশনারি। আর এটা তো আমরা বললাম ডিক্লাইনিং ফেজ, এখানে জনসংখ্যাটাই যে একদম কমে যাবে, মানে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি দেখা যায়। ঠিক আছে, তো এটা তো মোটামুটি সবার জানাই আছে, এগুলো জিনিস একবার করে জাস্ট আমি বলে দিলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে পপুলেশন রিসোর্স রিজন আফটার আকারম্যান। তো আকারম্যান কি করলেন, যে তিনি জনসংখ্যা সম্পদের মধ্যে সম্পর্ক দেখাতে গিয়ে একটা থিওরি উপস্থাপন করলেন, যেটার নাম হচ্ছে পপুলেশন রিসোর্স রিজিয়ন। ঠিক আছে, যেটা 1970 সালে একটা জার্নালে পাবলিশ হয়, তাই কোনো বইতে নয় কিন্তু একটা জার্নালে পাবলিশ হয়। ঠিক আছে, আর তিনি কি করলেন, তিনটা মানদণ্ড ঠিক করলেন, মানদণ্ড মানে ফ্যাক্টর, যে এই তিনটার উপর ভিত্তি করে আমি আমার জনসংখ্যা রিসোর্স রিজিয়নটা দিব, এরকম। তো সেই তিনটা মানদণ্ড কি, একটা হচ্ছে জনসংখ্যা, একটা হচ্ছে রিসোর্স, আর একটা হচ্ছে টেকনোলজি, অর্থাৎ হচ্ছে কারিগরি দক্ষতা। এই তিনটার মধ্যে তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন টেকনোলজি, অর্থাৎ বলছে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জনসংখ্যা সম্পদ তো সব দেশেই আছে, কিন্তু যে দেশ টেকনোলজিতে যত উন্নত সেই দেশ তত এগিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। পরবর্তীকালে জেলেনস্কি নামক একজন জিওগ্রাফার এই পাঁচটা শ্রেণীকেই আলাদা আলাদা নাম দিয়ে উপস্থাপন করেন। তো এগুলো আবার আমরা এখানে দেখে নিই, এটা কিন্তু মনে রাখতে হবে। জেলেনস্কি কিন্তু আলাদা নাম দিয়েছিলেন। ঠিক আছে, কি নাম দিয়েছিলেন, এই যে আকারম্যান দিয়েছে এরকম ইউএসএ টাইপ, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ধরন, সেটাকেই জেলেনস্কি বলছিল টাইপ এ। ইউরোপিয়ান টাইপ, টাইপ বি। ব্রাজিলিয়ান টাইপ, টাইপ সি। ইজিপ্টিয়ান টাইপ ডি। আর লাস্টে আর্কটিক টাইপ ই। ঠিক আছে, তো কি টাইপ এ মানে হচ্ছে সব থেকে উন্নত দেশ, যেটা এখন বর্তমানে যার কারিগরি দক্ষতা বেশি উন্নত, সেটা হচ্ছে উচ্চ প্রযুক্তি, অর্থাৎ প্রযুক্তি খুবই ভালো, জনসংখ্যাটা খুব স্বল্প, যেমন হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সমস্ত দেশ। আর টাইপ বির মধ্যে বা ইউরোপিয়ান টাইপের মধ্যে কে পড়ে, উচ্চ প্রযুক্তি কিন্তু অধিক জনসংখ্যা। এখানে যেমন উচ্চ প্রযুক্তি ছিল কিন্তু জনসংখ্যাটা কম ছিল, ওই জন্য অনেক উন্নত হয়ে যাচ্ছে দেশটা। কিন্তু এখানে উচ্চ প্রযুক্তি রয়েছে কিন্তু কি বলবো, এখানে জনসংখ্যাটা বেশি। এগুলোকে এলিট রিজিয়ন বা সম্ভ্রান্ত অঞ্চল বলা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন জাপান, ইউরোপ, রোমানিয়া এই সমস্ত দেশগুলো, ইউরোপের বেশিরভাগ দেশই এর মধ্যে পড়বে, যেমন যেহেতু এর নামই ইউরোপিয়ান টাইপ। ব্রাজিলিয়ান টাইপ মানে কি, এখানে প্রযুক্তির অভাব, আগের দুটাতে প্রযুক্তির অভাব ছিল না, এখানে কিন্তু প্রযুক্তির অভাব শুরু হলো, আর কিন্তু জনসংখ্যাটা এখানে স্বল্প। এখানে যদি প্রযুক্তি ভালো থাকতো তাহলে এটা ইউএসএ টাইপের মতোই হয়ে যেত, যেমন ল্যাটিন আমেরিকা, ভেনিজুয়েলা এই সমস্ত দেশগুলো কিন্তু এখানে পড়ে। ঠিক আছে, ল্যাটিন আমেরিকা বলতে এই দক্ষিণ আমেরিকা আর এই কয়েকটা মেক্সিকো এই সমস্ত জায়গাগুলো মিলে এটাকে বলা হয় ল্যাটিন আমেরিকা। ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র ছাড়া উত্তর আমেরিকার কয়েকটা দেশ উপরে, আর গোটা দক্ষিণ আমেরিকা। এবার হচ্ছে ইজিপ্টিয়ান টাইপ বা মিশরীয় ধাঁচ, যেটাকে টাইপ বি নামে চিহ্নিত করেন জেলেনস্কি। এখানে বলছে প্রযুক্তির অভাব, আগেও প্রযুক্তির অভাব ছিল, এটাতেও প্রযুক্তির অভাব, আর এখানেও স্বল্প জনসংখ্যা, দুটাই কি, এখানে আরো স্বল্প জনসংখ্যা, স্বল্প জনসংখ্যা হবে না, ভুল আছে, অধিক জনসংখ্যা হবে। ঠিক আছে, প্রযুক্তির অভাব আছে আবার জনসংখ্যা বেশি আছে, যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া কিন্তু ইজিপ্টিয়ান টাইপের মধ্যে পড়ছে। ইজিপ্ট, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এগুলো কিন্তু এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা আমি না নোটটা যখন দিব তো চেঞ্জ করে তারপরেই দেবো, কারণ এটা কিন্তু বিশাল বড় ভুল, কেউ পড়ে চলে গেলে মুশকিল। তারপর হচ্ছে এটা কিন্তু পরীক্ষা আসে ইন্ডিয়াটা, ওই জন্য আমি বোল্ড করে দিয়েছি যে ইন্ডিয়া কোন জনসংখ্যা সম্পদ অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে ইন্ডিয়া পড়ছে ইজিপ্টিয়ান টাইপ বা মিশরীয় ধরন। ঠিক আছে, তো এগুলা তো দেশের নাম, ওই জন্য এগুলো আমি বাংলায় লিখিনি, মিশরীয় ধরন এগুলো। তারপর আছে আর্কটিক টাইপ। আর্কটিক টাইপ মানে টাইপ ই, যেটা জেলেনস্কি নাম দিয়েছে। এখানে প্রযুক্তির অভাব, জনসংখ্যার অভাব, দুটারই অভাবে, যেমন সাহারা, প্যাটাগোনিয়া ডিজার্ট, রোম ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোর মধ্যে পড়ে। এখানে ছবিটা দিয়ে দিয়েছি, ছবি দেখে দেখে চাইলে কেউ পড়তে পারে, ছবিটা যদিও অত ক্লিয়ার নয়।
তারপরে একটা আছে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট বা জনসংখ্যার লাভ্যাংশ, জনমিতির লাভ্যাংশ। এটা থেকে কিন্তু এর আগের বার এসএলএসটি তে কোশ্চেন এসেছিল 2016 সালে, দেখছিলাম। ঠিক আছে, এটা কি? এটা মূলত থার্ড স্টেজে দেখা যায়। এর আগের দিন আমি বললাম থার্ড স্টেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি বা থার্ড স্টেজ অফ পপুলেশন পিরামিড। কি এটা? কোনো দেশের জনসংখ্যার গঠনগত পরিবর্তনের কারণে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত নির্ভরশীল জনসংখ্যার তুলনায় বেড়ে গেলে অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে, তাকে জনমিতির লাভ্যাংশ। বোঝা গেল এরকম? অর্থাৎ এই সময় হঠাৎ করে কর্মক্ষম মানুষের পরিমাণটা বেড়ে যাবে, এরকম ব্যাপারটা। ফলে কি হবে, ওই দেশটা আর কি জনসংখ্যায় কি বলে উন্নত দেশে পরিণত হওয়ার একটা চান্স থাকে। এটাকেই জনমিতির লাভ্যাংশ বলে। আচ্ছা, এটা না আমি কোনো কোনো জায়গায় আবার এরকম দেখি আচ্ছা ওটা ডেমোগ্রাফিক ডিভাইড, ওটা সরি, এটা আলাদা ওটা আলাদা, ঠিকই আছে। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট। তো ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট মূলত সেকেন্ড স্টেজ আর থার্ড স্টেজ, এই দুটার মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে থার্ড স্টেজ। কি বললাম আমি? যে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট মানে যে হঠাৎ করে কোনো দেশে যখন কর্মক্ষম জনসংখ্যা অর্থাৎ মিড ইয়ার পপুলেশনটা বেড়ে যায়, তখন যে দেশের মধ্যে একটা লাভের তৈরি হয়, যেমন আমাদের দেশে এখন এটা আছে। যদি আমাদের দেশে সরকার আমাদেরকে নিয়ে ছেলে খেলা করছে, ওটা আলাদা ব্যাপার। এই হলো ব্যাপার। তারপর আছে ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম প্রভৃতি দেশে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো ভারতের মধ্যেও এখন ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট চলছে। এই হলো থিওরি। আর কি কিছু আছে? আচ্ছা, আজকে আর কিছু নেই, এটাই। তো কারো কোনো সমস্যা আছে থিওরি গুলো থেকে? আরেকবার আমি দেখাচ্ছি কি কি পড়লাম। আরেকবার দেখাবো বলতে ওই যে ওই জায়গাটায় চলে যাচ্ছে, ঠিক আছে, যেখানে আমরা একটা ছকের আকারে করে রেখেছি। এখান থেকে কোশ্চেন গুলো আসে main, এই যে জায়গাটা। মেলথাসের থিওরিটার নাম কি ছিল তাহলে? অ্যান এসে অন প্রিন্সিপাল অফ পপুলেশন। তিনি ফুড সাপ্লাই আর জনসংখ্যার মধ্যে একটা সম্পর্ক দেখাতে গিয়ে থিওরিটা দিয়েছিলেন, যেটা আমি বললাম। নিও মেলথাস কনসেপ্টটা কে দিয়েছিল? ফলোয়ার্স অফ মেলথাস। মডার্ন টেকনিকের কথা বলেছিল, বললাম না আমি থিওরির মধ্যে। তারপরে ক্যানন কি বলেছিল? ক্যাপিটাল অ্যানালাইসিস, সরি, এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ক্যাপিটালিস্ট প্রোডাকশন। এটা কেন? এই মার্কস আর কি, কার্ল মার্কস। তো কার্ল মার্কস হচ্ছে ধনীদের দায়ী করেছিলেন, 3 প্রকারের জনসংখ্যাকে ভাগ করেছিলেন তিনি, ঠিক আছে, লিন, তারপর কি কি ভাসমান উদ্ভিদের। স্যাডলার হচ্ছে দ্য ল অফ পপুলেশন। তিনি মূলত কি ছিলেন? পপুলেশন অ্যাডজাস্ট ইটসেলফ উইথ টাইম, অর্থাৎ বলেছে জনসংখ্যা নিজেই নিজে কন্ট্রোল হবে, জনসংখ্যাকে কন্ট্রোল করার কোনো দরকার নেই, এরকম একটা ব্যাপার। পরবর্তীকালে ইংল্যান্ডে জনসংখ্যা বেড়ে গেছিল এই স্যাডলারের কারণেই হতো। স্যাডলারকে বেশি বিশ্বাস করে ইংল্যান্ডে জনসংখ্যা কিন্তু একটা সময় অনেক বেড়ে গেছিল, ঠিক আছে। তারপর আছে রিকার্ডিয়ান থিওরি, প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে। আর মার্কেটিং প্রিন্সিপালের উপর তার থিওরিটা দেওয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কে মার্কেটিং প্রিন্সিপালের উপর ভিত্তি করে জনসংখ্যার থিওরি দিয়েছে, সেটা হচ্ছে রিকার্ডো। তারপরে রিলেশনশিপ বিটুইন পপুলেশন আর ফুড সাপ্লাই এর মধ্যে দেখিয়েছিলেন যে যারা যত বেশি খাদ্য খাবে তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাবে, বিশেষ করে প্রোটিন জাতীয় খাদ্য খেলে, যেটা কাস্ত্রো আবার পরিমার্জন করেছেন। স্পেন্সার ছিল ভেরি অপটিমিস্ট, মানে হচ্ছে খুবই আশাবাদী স্যাডলারের মতো, যে বিলিভ ইন নেচার, তিনি নেচারকে বিশ্বাস করতেন, যে নেচার যেমন মানে বাকি যেমন উদ্ভিদ প্রাণীদের যেমন ধীরে ধীরে জনসংখ্যার হ্রাস হয়ে গেছে, তেমনি মানুষের জনসংখ্যার হ্রাস হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই, এরকম। ঠিক আছে। ক্যানন দিয়েছিলেন অপটিমাম পপুলেশন থিওরি। ওয়েলথ গ্রন্থটাতে খুব ইম্পর্টেন্ট দুটা টাইম। ডেমোগ্রাফিক ট্রানজিশন আমরা দেখলাম যে প্রত্যেকটা দেশ হাই ফার্টিলিটি থেকে কিভাবে লো ফার্টিলিটি আর মর্টালিটিতে পরিণত হচ্ছে। কিছু কিছু দেশ এখনো সেই যুগেই পড়ে আছে, কিছু কিছু দেশ একদম শেষ পর্যায়ের দিকে উন্নত জায়গায় চলে গেছে, ঠিক আছে। আর এখানে কিন্তু মাইগ্রেশনের কথা বলেনি, এটা কিন্তু পরীক্ষায় আসে না, যে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিতে কার কথা বলা নেই, সেটা হচ্ছে মাইগ্রেশন। পপুলেশন রিসোর্স রিজিয়ন আমরা কি দেখলাম? 5টা ভাগে ভাগ করলো, ইউএসএ, ইউরোপিয়ান, ব্রাজিলিয়ান, ঠিক আছে, ইজিপ্ট, আর হচ্ছে লাস্টে আর্কটিক। এর মধ্যে মিশরে পড়ে ভারতেরটা, এই হলো ব্যাপার। যেটাকে আবার পরবর্তীকালে নামগুলো চেঞ্জ করেছে, জেলেনস্কি টাইপ এ, টাইপ বি, টাইপ সি দিয়েছে, এরকম। তো এগুলাই ছিল আজকের থিওরি। কারো কোনো সমস্যা আছে আর কোনো কোশ্চিন টোশ্চিন? আচ্ছা, আর একটা জিনিস আমি দেখা দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে এই যে এই পিডিএফটা আমি একদম ফুল মার্চ করে নিয়েছি, 3 দিনের ক্লাসের এখানে পিডিএফ আছে। তো এখানে কয়েকটা, এই যে এটা মাইগ্রেশনটা, হ্যাঁ, মাইগ্রেশন কোথা থেকে শুরু হলো? মোটামুটি এই যে মাইগ্রেশন, এখান থেকে শুরু হলো মাইগ্রেশন। এই যে মাইগ্রেশনটা আছে, এটা না সবাই বাড়িতে পড়ে নিও, যদি কারো সমস্যা হয় তাহলে এরপরে অর্থাৎ কালকে একবার আমি বলে দেবো। কিন্তু এটা সবাই বাড়িতে নিজে নিজে পড়ে নিও, যেটা সবার জানাই মোটামুটি, মাইগ্রেশন কি কি। যেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলোকে বোল্ড করে দিয়েছি আমি। যেমন মাইগ্রেশনের পুশ ফ্যাক্টর কি, পুল ফ্যাক্টর কি, এখান থেকে কোশ্চিন হয়।
তারপরে মাইগ্রেশনের টাইপ গুলো স্থায়িত্বের ভিত্তিতে এখান থেকে একটা কোশ্চেন আসছিল নেটেও পিজিটিতেও, যে কোন ধরনের মাইগ্রেশন 2011 সালে সব থেকে বেশি ছিল। তো এটা হচ্ছে রুরাল টু রুরাল, অর্থাৎ গ্রাম থেকে গ্রাম। সবাই কিন্তু ভাবে যে রুরাল টু আরবান মনে হয় হবে, রুরাল টু আরবান, কিন্তু নয়, রুরাল টু রুরালেই সব থেকে বেশি মানুষ পরিব্রাজন করছে। তারপরে এখানে নর্মাডিজম, যাযাবর ভিত্তিক। নর্মাডিজম তাদের বলে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে তাদের বাড়িতে থাকা পশুদের নিয়ে আর কি, অর্থাৎ পশু সহ তারা যারা যাযাবর করে তাদেরকে বলা হয় নর্মাডিজম। আর ঋতুগত যাযাবর ট্রান্স হিউম্যানস বলে, যারা ঋতুর ভিত্তিতে এক জায়গা থেকে অন্য জায়গায় চেঞ্জ করে দেয়। স্টেপ মাইগ্রেশন মানে হচ্ছে ধাপে ধাপে, এই 4টা টার্ম থেকে পরীক্ষা কোশ্চেন আসে অনেক। ঠিক আছে, ধাপে ধাপে, অর্থাৎ আমি যেমন প্রথমে এখান থেকে ইটাহার আসলাম, ইটাহার থেকে মালদা গেলাম, মালদা থেকে কেউ আবার কলকাতা গেল, কলকাতা থেকে দিল্লি, তো ধাপে ধাপে যাচ্ছে। চেইন মাইগ্রেশন মানে হচ্ছে এটা লিঙ্কে হবে, যে আমাদের পাড়া থেকে কথার কথা একটা ছেলে চলে গেল দিল্লিতে, দিল্লিতে গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করলো, তার দেখা দেখি তার চেইনে বা তার সহায়তায় আরেকটা ছেলে গেল, তার সহায়তায় আরেকটা ছেলে গেল। এই ধরনের মাইগ্রেশনকে বলা হয় চেইন মাইগ্রেশন, যেটা গ্রামের দিকে বেশি দেখা যায়। মাইগ্রেশন কিভাবে মেজার করা হয়? গ্রস মাইগ্রেশন আছে, একটা নেট মাইগ্রেশন আছে। ঠিক আছে, তো এগুলো পরের দিন দেখে রাখলে আমি বলে দেবো। এখানে থিওরি গুলো দেওয়া আছে, থিওরি গুলো, হ্যাঁ, এই যে থিওরি গুলো এরা মাদ্রাসাতে এখান থেকে কোশ্চেন আসছিল যে কোন থিওরিতে, মাইগ্রেশনের কোন থিওরিতে ইন্টারভেনিং অপরচুনিটিস এর কথা বলেছে। ইন্টারভেনিং অপরচুনিটিস, তাহলে এটা হচ্ছে সোফার স্টোফার। ঠিক আছে, তারপরে এখানে এগুলো থিওরি গুলো আছে। মাইগ্রেশন টপিকটা একটু বড় আছে, এগুলো তারপর আজকে। তাহলে কারো